আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ প্রকাশের সাপ্তাহিক আয়োজন টপ 7-এ। সঙ্গে আছে আমি পাপিয়া মামুন। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। প্রধানমন্ত্রীর নির্দেশে তামিমের অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার। বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, এখনই সচেতন হওয়া জরুরি বলছেন বিশেষজ্ঞরা। বিশ্বকাপ জয়ী মার্টিনেজ এলেন, আবার চলেও গেলেন, রেখে গেলেন দেখা না হওয়ার অতৃপ্তি। বৃষ্টি আর বন্যার আতঙ্কে সুনামগঞ্জের মানুষ। নারীদের প্রতি তালেবানদের আক্রোশ যেন থামছেই না। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের বিবর্ণ অধ্যায় নিয়ে হতবাক ভক্তরা। পুরনো গৌরবে ফিরছে বাংলা সিনেমা, হলগুলোতে দর্শকের উপচে পড়া ভিড়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পরে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন দেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল। শুক্রবার 7 জুলাই বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে নিজের সিদ্ধান্তের কথা জানান এই খেলোয়াড়। তবে আপাতত তিনি 1.5 মাস বিশ্রামে থাকবেন বলে জানা গেছে। তিনি অধিনায়ক হয়ে আবার মাঠে ফিরবেন এশিয়া কাপ দিয়ে। প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। ওনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। আমি সবাইকে না বলতে পারি, কিন্তু প্রধানমন্ত্রীকে না বলা আমার পক্ষে সম্ভব না। এতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে নিয়ে গেছেন, পাপন ভাইও সঙ্গে ছিলেন। এর আগে বৃহস্পতিবার 6 জুলাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান এই খেলোয়াড়। চট্টগ্রামের হোটেল টাওয়ার ইনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তামিম। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো সংবাদ সম্মেলনে তামিম বলেছিলেন, আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। কান্নাভিজা কণ্ঠে সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমি সবসময় একটা কথা বলেছি, আমি ক্রিকেট খেলি আমার বাবার স্বপ্ন পূরণ করার জন্য। আমি জানি না তাকে কতটা গর্বিত করতে পেরেছি এই 16 বছরে। চলতি বছরের প্রথম 6 মাসে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর, 2 সিটি কর্পোরেশন এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় সর্বোচ্চ চেষ্টার মধ্যেও প্রতিনিয়ত বাড়ছে আক্রান্ত রোগী এবং লাশের সারি। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা আগের তুলনায় এখন তার ধরন পাল্টেছে। এখনই সচেতন হওয়া জরুরি। একটি ডেস্ক রিপোর্ট। ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ছে, এর জন্য দায়ী এডিস মশা। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা গত 18 থেকে 25 জুন ঢাকার 2 সিটি কর্পোরেশনের এলাকায় জরিপ পরিচালনা করে। তাতে দেখা যায়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার লার্ভা ঘনত্ব বিপদসীমারও অনেক উপরে পৌঁছেছে। 2 সিটি কর্পোরেশন এলাকায় লার্ভার গড় ঘনত্ব 24.89%। জরিপে আরও জানা যায়, রাজধানীর বহুতল ভবনগুলোতে এই লার্ভার ঘনত্বের হার আরও বেশি। উত্তর সিটির বহুতল ভবনগুলোতে এই হার 49.52% এবং দক্ষিণ সিটিতে তা 41.15%। এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতি হচ্ছে ব্রুটো ইন্ডেক্স। এই মানদণ্ডে লার্ভার ঘনত্ব 20% বেশি হওয়া মানেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এই অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন, চলতি বছর ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ বিপর্যয় ঘটাতে পারে। জরিপের তথ্য বলছে, শহরের নির্মাণাধীন স্থাপনা, বাসাবাড়ি, খালি জমিতেও উদ্বেগজনক হারে এই এডিস মশার লার্ভা পাওয়া গেছে। প্লাস্টিকের ড্রাম, মগ, টায়ার এবং সিমেন্টের জলাধারে এডিসের লার্ভা পাওয়া গেছে। দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 21.8% বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। অন্যদিকে উত্তর সিটি কর্পোরেশন এলাকার 15.7% বাসাবাড়িতে লার্ভা পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এবছর মৌসুম শুরুর আগেই ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এর আগে ডেঙ্গুর মৌসুম শুরুর আগে বাংলাদেশ কখনোই এমন ভয়াবহ পরিস্থিতিতে পড়েনি। এ বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কীটতত্ত্ববিদ ডক্টর কবিরুল বাশার গণমাধ্যমকে জানিয়েছেন, এই জরিপে এডিস মশার লার্ভার যে ঘনত্ব উঠে এসেছে তাতে আগামী কয়েকদিনে ডেঙ্গুর সংক্রমণ
ব্যাপকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে এডিস মশা নিয়ন্ত্রণ করার মূল কাজটি করে সিটি কর্পোরেশন। এ কারণে ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে এখন সিটি কর্পোরেশনগুলোকেই উদ্যোগী হতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল ইসলাম জানান, এখনও ডেঙ্গুর প্রকৃত মৌসুম শুরু না হলেও জরিপে যে চিত্র উঠে এসেছে তা ভয়াবহ। ডেঙ্গু নিয়ন্ত্রণে আগে থেকেই রুটিন কার্যক্রম পরিচালনা করে আসছে 2 সিটি কর্পোরেশন। তবে সম্প্রতি ডেঙ্গুর আক্রান্তের হার বেড়ে যাওয়ায় তাদের কার্যক্রম জোরদার করা হয়েছে বলে দাবি করছে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জেতায় লিওনেল মেসি যদি হন নায়ক, তবে অন্যতম নায়ক বনেছিলেন এমি মার্টিনেজ। সেই মার্টিনেজ প্রথমবারের মতো ঢাকায় এলেন, কিন্তু তাকে এক নজর দেখার সুযোগ পেলেন না সাধারণ মানুষ বা জাতীয় দলের কোনো ফুটবলার। ভক্ত সমর্থকদের অতৃপ্তিতেই শেষ হলো মার্টিনেজের বাংলাদেশ সফর। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 11 ঘন্টার এক ঝটিকা সফরে বাংলাদেশ ঘুরে গেলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা ফুটবল দলের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সোমবার ভোরে তাকে বহনকারী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। মার্টিনেজে বেলা 2টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীকে আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি উপহার দেন। এর আগে মার্টিনেজের সঙ্গে নিজের সন্তান সহ দেখা করেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ফুটবলে আর্জেন্টিনা দলের পার সমর্থক ক্যাপ্টেন ম্যাশ মার্টিনেজের সঙ্গে দেখা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন তিনি। তাতে মাশরাফি লিখেছেন, এমিকে ভালো লাগা শুরু কোপা আমেরিকা থেকেই, যেখানে সে ট্রাইবেকারে 2টি গোল আটকে দিয়ে দলকে জয় এনে দিল। কত বছর পর বড় কোনো শিরোপা জিতল আর্জেন্টিনা। লিওনেল মেসিও পেল দেশের হয়ে প্রথম বড় ট্রফির স্বাদ। স্বাভাবিকভাবেই পাখির চোখে তাকিয়েছিলেন বিশ্বকাপের দিকে, কিন্তু সৌদি আরবের সঙ্গে হেরে মনে হয়েছিল আরেকটি বিশ্বকাপও হয়তো শেষ হবে হতাশায়। কিন্তু অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ানো এবং পরে বিশ্বকাপ জয় দেখতে পারাটা ছিল অনেক দিনের লালিত স্বপ্ন পূরণের মতো। মার্টিনেজের এ সফরের আয়োজক ফান্ডেড নেক্সট নামের একটি প্রতিষ্ঠান। ভোরে ঢাকায় পৌঁছে হোটেলে বিশ্রাম নিয়ে প্রগতি সরণিতে ফান্ডেড নেক্সটের কার্যালয়ে যান তিনি। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করেন আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। মার্টিনেজকে বাজ পাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এছাড়া মার্টিনেজকে পাটের তৈরি একটি নৌকা এবং বঙ্গবন্ধুর বই উপহার দেওয়া হয়েছে। সোমবার বিকেল 4:40 ঢাকা থেকে কলকাতায় রওনা হন মার্টিনেজ। সেখানে মঙ্গলবার বেশ কিছু অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা। প্রিয় ফুটবলার দেশে এলেও তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি আর্জেন্টিনার সাধারণ সমর্থকরা। বাংলাদেশ সফরে মার্টিনেজ স্পন্সর প্রতিষ্ঠান ছাড়া আর কোথাও সময় দেওয়ার অবকাশ পাননি। ফলে প্রিয় ফুটবলারের বাংলাদেশ সফরেও অতৃপ্তি থেকে গেল দেশের অগণিত আর্জেন্টাইন সমর্থকদের। পাপিয়া মামুন, সংবাদ প্রকাশ, স্বদেশ সংবাদ। কয়েকদিনের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে দ্বিতীয় দফায় সুনামগঞ্জের সবকটি নদ নদীর পানি বাড়লেও এখন তা কমতে শুরু করেছে। পানি কমতে থাকায় বন্যা আতঙ্কে থাকা হাওরপাড়ের বাসিন্দারা কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জাদুকাটা, চেলা, সুরমাসহ সবকটি নদ নদী ও হাওরের পানি বৃদ্ধি পেলেও এখন তা কমতে শুরু করেছে। এতে করে খানিকটা স্বস্তিতে রয়েছেন স্থানীয়রা। আমরা তো টাঙ্গাইল হাওরের পাড়ের মানুষ। বর্তমানে ঘন ঘন বৃষ্টি হওয়ার কারণে পানি খুবই বাড়তি আছে। মানে যদি আর কিছু বাড়ে তাহলে দেখা যাবে আমরা বাড়ি ঘরে পানি উঠবো। তো বাড়ি ঘরে পানি উঠলে তো আমাদের অনেক ভোগান্তি ভুগতে হয়। গত বছর আমরা ভুগছি। পানি যেভাবে বাড়তেছে আমাদের মনে গতবারের সংখ্যা কাটেনি। 2022 সালের বন্যা এখনো পানি ঊর্ধ্বমুখী আছে। অনেক মানুষ ঘর বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে। গত বছরও যে পানি হয়েছিল এবারও আরো পানি বাড়ে নাকি বলা যাচ্ছে না। এখন হাসপাতাল আসছে, বাচ্চা মেডিকেল আইসি, নৌকা ছাড়া আওয়া যায়।
রাস্তাঘাট খুবই অতিরিক্ত খারাপ। বারে বারে আয় পানি আইলে পরে তো না বাড়ি তারি না লতারি না কোনো কাম কাজ নাকি এই দাম তো চলাফেরা করার লাগে গেছে এবার তো ঘর বাড়ি চাই রেখে আসলাম আর কেন এবারও তো এই অবস্থায় হয়েছেন দেখো আল্লাহ মাফ করতে আছে পানি উনি যদি মাফ করে লাগে তো জায়গা দিয়ে থাকতাম না। জেলার বেশ কয়েকটি উপজেলা পানিতে ডুবে যাওয়ায় ভোগান্তিতে পড়েছিলেন 5 লাখেরও বেশি মানুষ। এতে করে বেশিরভাগ সড়ক ডুবে যাওয়ায় জেলা শহরে আসতে একমাত্র ভরসা ছিল নৌকা। একই সঙ্গে পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে দিন কাটিয়েছেন তারা। টানা বৃষ্টির কারণে রাস্তাঘাট ডুবে গেছে, যাত্রী নিয়ে আমরা সুনামগঞ্জ তাইপুর থেকে সুনামগঞ্জ যেতে পারি না, আমরা ইনকাম করতে পারি না, যাত্রী নিয়ে চলাচল করতে পারি না, যাত্রী আসা যাওয়া করতে পারে না, যার কারণে আমরা খুব কষ্টের মধ্যে আছি। পাহাড়ি ডল না মনে আমরা রান্নার পুরো পানি হয়ে যায়। ঈদের পর থেকে আমরা 100 মিটার পানি যাইতে পারি না, আমরা গাড়ি চালাতে পারি না। তার কারণে আমরা সিএনজি নিয়ে যাত্রী দুর্ভোগিতে ভুগতেছি, আমরা সিএনজি নিয়ে সুনামগঞ্জ পর্যন্ত পৌঁছাতে পারছি না। এই বিষয়ে জেলা প্রশাসক দিদারে আলম জানান, যে কোনো দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত। পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে এবং আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। আন্তর্জাতিক। তালেবান গোষ্ঠী আফগানিস্তানের শাসন ক্ষমতায় আসার পর থেকে দেশটির নারীদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেই যাচ্ছে। সর্বশেষ শাসক গোষ্ঠী বিউটি পার্লারগুলো বন্ধের নির্দেশ দিয়েছে। এতে দেশটির অনেক নারী কর্মহীন হয়ে পড়বে। তবে তালেবান ক্ষমতায় আসার পর এমনটা ধারণা করা হয়েছিল অনেক আগে থেকেই। শুভ আনোয়ারের টেক্সট রিপোর্ট। আফগানিস্তানের দ্বিতীয় দফা ক্ষমতায় এসে যুগোপযোগী শাসন ব্যবস্থার কথা বললেও একে একে নারীর অনেক অধিকারই কেড়ে নিয়েছে তালেবান সরকার। যদিও এবার ক্ষমতায় এসে নারীদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছিল তারা, তবে বর্তমানে নারীদের ক্ষেত্রে তালেবানদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ ভিন্ন। ইতোমধ্যে বেশ কিছু নির্দেশনা জারি করেছে নারীদের জন্য। এর মধ্যে নারীদের স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সংস্থায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা, একা 45 মাইলের বেশি দূরে যেতে না দেওয়া, গৃহ নির্যাতনের শিকার স্বামীর সংসার ছেড়ে না যাওয়া, রেস্তোরাঁগুলোতে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা, টিভি, টক শো বা নাটক চলচ্চিত্রে অংশ না নেওয়া ইত্যাদি। এবার এ তালিকায় যুক্ত হলো রাজধানী কাবুল সহ অন্যান্য প্রদেশে মেয়েদের রূপচর্চা কেন্দ্র বা বিউটি পার্লার বন্ধের নির্দেশনা। এ ব্যাপারে একটি মৌখিক ডিক্রি বা নির্দেশনা জারি করা হয়েছে তালেবান সরকারের পক্ষ থেকে। নতুন নিয়ম কার্যকর করার জন্য তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল পৌরসভাকে বিউটি পার্লারগুলোর লাইসেন্স বাতিলের জন্য নির্দেশ দিয়েছে। তালেবান সরকারের এমন নতুন নির্দেশনা জারির পর এ নিয়ে কয়েকজন নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের একজন মেকআপ আর্টিস্ট রাইহান মুবারিজ। পুরুষদের চাকরি নেই, যখন পুরুষরা পরিবারের দায়িত্ব নিতে পারছেন না, তখন নারীরা এসব রূপচর্চা কেন্দ্রে বাধ্য হয়ে কাজ করছে শুধুমাত্র এক টুকরো রুটির জন্য। যদি এখানেও তাদের নিষিদ্ধ করা হয়, আমরা আর কি করতে পারবো? অপর এক মেকআপ আর্টিস্ট বলেছেন, যদি পুরুষদের কাজ থাকতো আমরা ঘর থেকে বের হতাম না। আমরা কি করব? না খেয়ে মরে যাব? আমাদের কি করা উচিত? আপনারা চান আমরা মরে যাই? মেয়েদের স্কুল, বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি সংস্থায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়ার পর এখন রূপচর্চা কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে হার্ডলাইনার তালেবানরা। এ বিষয়ে তালেবান সরকারের নীতি ও নৈতিকতা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আকিব মাজাহার বলেন, নীতি ও নৈতিকতা মন্ত্রণালয় কাবুল মিউনিসিপালকে নতুন ডিক্রি কার্যকর ও নারীদের রূপচর্চা কেন্দ্রগুলোর লাইসেন্স বাতিলের নির্দেশ দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে হটিয়ে পুনরায় ক্ষমতা দখলের পরই রূপচর্চা কেন্দ্রগুলোর সামনে থাকা ছবিগুলো মুছে ফেলা শুরু করেছিল তালেবান। এবার এসব কেন্দ্র সরাসরি বন্ধ করারই নির্দেশ দিল তারা। এর আগে গত এপ্রিলে দেশটির উত্তর পূর্বাঞ্চলে নারীদের পরিচালিত একটি রেডিও স্টেশনও বন্ধ করে দিয়েছিল। তালেবান কর্মকর্তাদের ভাষ্য, পবিত্র রমজান মাসে রেডিও স্টেশনটিতে গান বাজানো হয়েছিল। আন্তর্জাতিক ডেস্ক, সংবাদ প্রকাশ। খেলার খবর। একসময়ের সারা জাগানো ক্রিকেট দল ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপে নেই। তবে কেন এমনটা ঘটল? দুনিয়াব্যাপী ফ্রাঞ্চাইজি ক্রিকেটে যাদের জয়গান, সেখানে কেন জাতীয় দলের হয়ে এতটা বিবর্ণ ওয়েস্ট ইন্ডিজ দল? একটি টেক্সট রিপোর্ট। Cricket World Cup, the West Indies team will not be a part of the event later this year in India. একসময় শক্তিশালী ক্রিকেট ঐতিহ্য ছিল ক্যারিবীয়দের।
তাতে ভর করে 1975 ও 1979 সালে আয়োজিত প্রথম দুটি বিশ্বকাপ ঘরে তোলে ওয়েস্ট ইন্ডিজ। 80 ও 90-এর দশকেও সবাই সমীহ করত কয়েকটি ক্যারিবিয়ান রাষ্ট্র নিয়ে গঠিত দলটিকে। বলা হতো ক্যারিবীয় রক্তে মিশে আছে রেগে সঙ্গীত আর ক্রিকেট, কিন্তু এর সবই এখন ধূসর অতীত। একসময় ক্রিকেট বিশ্বে সমীহ জাগানো দলটি এবার ওয়ানডে বিশ্বকাপেই উঠতে ব্যর্থ হয়েছে। এ যেন স্বর্গ থেকে পতন। ক্লাইভ লয়েড থেকে শুরু করে ব্রায়ান লারা, হাল আমলের ক্রিস গেইল, আন্দ্রে রাসেলরা যে দলটির হয়ে বিশ্ব কাঁপিয়েছিলেন, সে দলটি এখন ধুঁকছে প্রতিভার অভাবে। ক্রিকেট সংশ্লিষ্টরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এমন তলিয়ে যাওয়াকে দেখছেন নানাভাবে। তারা বলছেন কোনো একটি নির্দিষ্ট কারণে নয়, বরং অনেক কারণে দলটি নিজেদের পতন ডেকে এনেছে। একই সঙ্গে বিলীন দ্বীপপুঞ্জের ক্রিকেট সংস্কৃতি। সর্বশেষ টি-20 বিশ্বকাপ থেকে ওয়েস্ট ইন্ডিজ শোচনীয়ভাবে বিদায় নেয়। তখন এর কারণ খুঁজতে একটি রিভিউ কমিটি গঠন করা হয়েছিল। এর প্রতিবেদনে প্রকাশ হয় দলটির ধুঁকতে থাকার নেপথ্যের অনেক খুঁটিনাটি, যার একটি কারণ হচ্ছে দীর্ঘ সময় ধরে বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের দ্বন্দ্ব। কেন্দ্রীয় চুক্তি থেকে বেরিয়ে ফ্রিল্যান্স ক্রিকেটার হয়ে যাওয়া ক্যারিবীয় ক্রিকেটারদের এখন জাতীয় দলে খেলার বাধ্যবাধকতা নেই। ফলে জাতীয় দলে খেলা বাদ দিয়ে ফ্রাঞ্চাইজি লিগেই খেলতে বেশি আগ্রহী তারা। সর্বশেষ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রস্তুতিতে ঘাটতি ছিল বলে মনে করে রিভিউ কমিটি। দলটি অস্ট্রেলিয়া বিশ্বকাপে যায় ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলার পর। ব্যর্থতার আরেক কারণ হিসেবে তারা মনে করেন ক্যারিবীয় তরুণ ক্রিকেটারদের স্কিল বাড়াতে টেস্ট ক্রিকেট খেলার বিকল্প নেই। র্যাঙ্কিংয়ের ওপরের দিকে থাকা দলগুলোর বিপক্ষে খেলে স্কিল উন্নত করার সুযোগ নেই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার ইয়ান বিশপ মনে করেন বহু ব্যবসা, বহু নামী ব্র্যান্ড যেমন সময়ের সঙ্গে নিজেদের বদলাতে না পেরে হারিয়ে গেছে, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলেরও এখন হয়েছে সে দশা। তার মতে এই পতনটা একদিনে হয়নি, অনেক দিন ধরেই ক্যারিবীয় ক্রিকেট ধুঁকছে। দুবার টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পরও ওয়েস্ট ইন্ডিজ টি-20 দলের অবস্থা ভালো না। এছাড়া আরও কিছু কারণ অগ্রাহ্যের সুযোগ নেই। ক্যারিবীয় তরুণদের আইকন এখন মার্কিন যুক্তরাষ্ট্রের বাস্কেটবল আসর NBA এর তারকারা। অধিকাংশ ক্যারিবীয় তরুণের শারীরিক গড়নও বাস্কেটবল সফল হওয়ার উপযোগী। সবচেয়ে বড় কথা, NBA হচ্ছে এক কথায় অর্থের খনি। তাই ওয়েস্ট ইন্ডিজের নতুন প্রজন্মের কাছে খেলা হিসেবে ক্রিকেট আর টানছে না। গতির দৌড়ে বিশ্ব মাতানো জ্যামাইকান তারকা উসাইন বোল্ট আবার অনেকের হিরো। ক্রিকেটের চেয়ে অ্যাথলেটিক্সের আবেদন অনেক তরুণদের কাছে বেশি। এমন বহুমাত্রিক কারণে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট পড়ন্ত বেলায়। বিশ্ব অর্থনৈতিক বাস্তবতায় ক্যারিবীয় সংস্কৃতি মানে সাগর পারে ব্যাট বলের স্রোতধারা নয়, এর পুনরুত্থান সহজ নয়। একদিন নক্ষত্রও মরে যায়, সে সত্য সুস্পষ্ট এখন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে। সবশেষ বিনোদন। সারা দেশের 169টি প্রেক্ষাগৃহে চলছে ঈদের 5টি চলচ্চিত্র। মুক্তির পর থেকে প্রতিটি সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। হলে ফিরছেন দর্শক, আশা জাগাচ্ছে দেশের সিনেমা শিল্পের। হলগুলোতে দর্শকের অতিরিক্ত ভিড় থাকায় টিকিট না পেয়ে ফিরতে হয়েছে অনেককে। মেজবা রহমানের প্রতিবেদন, কণ্ঠ দিয়েছেন সঞ্জিদা শম্পা। দীর্ঘ সময় পরে চলচ্চিত্রের পালে সুবাতাস এসেছে। দর্শক ফিরতে শুরু করেছে প্রেক্ষাগৃহগুলোতে। বছর জুড়ে যেসব বড় আয়োজনের সিনেমা নির্মাণ হয়, সেগুলোর বেশিরভাগই 2 ঈদে মুক্তির টার্গেট থাকে। 1 ডজনের মতো সিনেমা মুক্তির আওয়াজ থাকলেও এবারের ঈদে প্রেক্ষাগৃহে 5টি সিনেমা মুক্তি পেয়েছে। হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা, রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ, সৈকত নাসির পরিচালিত ক্যাসিনো, চয়নিকা চৌধুরী পরিচালিত প্রহেলিকা ও বন্ধন বিশ্বাস পরিচালিত লাল শাড়ি সিনেমা এবারের ঈদে 171টি প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে। মুক্তির পর থেকে প্রতিটি সিনেমা নিয়ে দর্শকদের উন্মাদনা চোখে পড়ার মতো। হলে ফিরছেন দর্শক, আশা জাগাচ্ছে দেশের সিনেমা। ঈদের 5ম দিনেও ঢাকা সহ দেশের অন্যান্য জায়গায় প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক উন্মাদনা চোখে পড়েছে। টিকিট না পেয়ে ফিরতে হয়েছে অনেককে। এবার ঈদের সময় আবহাওয়া মোটেও অনুকূলে ছিল না। ভারী বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জায়গায়।
বৃষ্টি উপেক্ষা করেও ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা দেখতে ভিড় করেছেন সিনেপ্রেমীরা। এমনই চিত্র দেখা গেছে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে। ব্যাপারটি বাংলা সিনেমার সুদিনের আশা জাগিয়েছে। প্রেক্ষাগৃহে সিনেমা দেখে দর্শকেরাও করেছেন নানা মন্তব্য। খুব সুন্দর বাস্তব, মানে সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছে। আরেফে নিশোর মানে অভিনয় খুব বাস্তবধর্মী, খুবই ভালো লেগেছে। দেশীয় ছবি আমাদের আসলে বরাবরই ভালো লাগার জায়গা, তো সেই জায়গাতে যে আমরা খুঁজেছি যে গল্প নির্ভর চলচ্চিত্র কোনটা। তো যেহেতু চয়নিকা দিদি বানিয়েছেন, মাহফুজ ভাই আছেন, বুবলি আমাদের মেয়ে, সে আমাদের নিউজ প্রেজেন্টার, দ্যাটস ওয়াই আমাদের কাছে বুবলির প্রায়োরিটিটা একটু বেশি। বাংলার সেরা ছবি ছিল এটা, বাংলার সেরা ছবি ছিল সুড়ঙ্গ। এবারে ঈদে দর্শক চাহিদার তুঙ্গে হিমেল আশরাফ পরিচালিত, শাকিব খান অভিনীত প্রিয়তমা এবং রায়হান রাফি পরিচালিত ও আফরান নিশো অভিনীত চলচ্চিত্র সুড়ঙ্গ। দুটি সিনেমা নিয়েই দর্শকের তুমুল উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। তবে প্রিয়তমা ও সুড়ঙ্গর মতো হিড়িক না পড়লেও আলোচনায় আছে চয়নিকা চৌধুরীর প্রহেলিকা এবং সৈকত নাসিরের ক্যাসিনো। এই দুটি ছবিও দর্শক দেখে প্রশংসা করছেন, সঙ্গে শোও যাচ্ছে হাউসফুল। এমনকি অপু বিশ্বাস প্রযোজিত প্রথম চলচ্চিত্র লাল শাড়ি নিয়েও সাধারণ দর্শকের বেশ আগ্রহ দেখা যাচ্ছে। ঈদে মুক্তিপ্রাপ্ত 5টি সিনেমার মধ্যে 107টি প্রেক্ষাগৃহে প্রিয়তমার প্রতিদিন 450টির বেশি প্রদর্শনী চলছে। 28টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় আফরান নিশো ও তমা মির্জা অভিনীত সুড়ঙ্গ সিনেমাটি। অভিনেত্রী অপু বিশ্বাসের লাল শাড়ি সিনেমাটি 12টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। অন্যদিকে শবনম বুবলি অভিনীত প্রহেলিকা মাত্র 8টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এছাড়াও 16টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নীরব বুবলি অভিনীত পুরোপুরি অ্যাকশন ধর্মী ক্যাসিনো সিনেমাটি। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে। যে কোনো তথ্য জানতে চোখ রাখুন সংবাদ প্রকাশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সবাইকে ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।